ভারত সীমান্তে গড়ে উঠেছে বিশাল অবৈধ মানব পাচার চক্র। টাকার বিনিময়ে প্রতিদিনই পার হচ্ছে পতিত সরকারের দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী আর বড় বড় অপরাধীরা। ভিনদেশের নাগরিক হয়েও হাসিনা সরকারের মন্ত্রী, এমপি হয়েছিলেন অন্তত 24 জন। সংবিধানের দোহাই দিয়ে 3টি একতরফা নির্বাচন করা আওয়ামী লীগ নেতারা তোয়াক্কাই করেননি সংবিধান। 7 মাফিয়ার সিন্ডিকেটে এখনো জিম্মি চট্টগ্রাম বন্দর। ইচ্ছামতো দাম বাড়ানো কমানোর প্রভাবে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা। ঘুষ আর দালাল ছাড়া কাজ হয় না নারায়ণগঞ্জের তারাবো ভূমি অফিসে। স্বাক্ষর বিক্রি হয় 10,000 থেকে 2 লাখ টাকায়। মডেল মসজিদের আড়ালেও হয়েছে দুর্নীতির মহাযজ্ঞ। নামমাত্র কাজ করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। হিন্দু সম্প্রদায়ের জমিতে মডেল মসজিদ বানান সাবেক এমপি কুজেন্দ্র লাল। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, ক্রাইম অ্যান্ড করাপশনের এই পর্ব শুরু করছি ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারতে পালানোর একটি এক্সক্লুসিভ খবর দিয়ে। গত 5 আগস্টের পর থেকে হঠাৎ রমরমা ভারতীয় সীমান্তে মানব পাচারের অবৈধ কারবার। যেমন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতি রাতেই পার করা হচ্ছে পতিত সরকারের দোসর আর বড় বড় অপরাধীদের। লাখ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পালানোর ব্যবস্থা করছে একটি চক্র। এরই মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে সাবেক মন্ত্রী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহ 350 জন। যদিও আটকের চেয়ে ওপারে চলে যাওয়া অপরাধীর সংখ্যা কয়েক গুণ বলে জানা গেছে। সীমান্ত শব্দটি শুনলেই ভর করে আতঙ্ক। এই বুঝি এলো বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যুর খবর। তবে শুধু মৃত্যুই নয়, সীমান্ত যেন অপরাধের এক বিশাল অভয়ারণ্য। স্বর্ণ পাচার, মাদক পাচার ও মানব পাচারের মতো ভয়াবহ সব অপকর্ম ঘটে সীমান্তের দুই পারে। আর আওয়ামী লীগ পতনের পর সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সংখ্যাটা বেড়েছে বহুগুণ। স্থানীয়রা বলছেন, বিজিবির হাতে আটক হওয়ার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ যাচ্ছে সীমান্ত পেরিয়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছাড়ছেন দুর্নীতিবাজরা। ভারতের সাথে দীর্ঘ সীমান্ত থাকায় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পথ নিরাপদ রুট হিসেবে বেছে নিচ্ছেন অনেকে। গত 2 মাসে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহ বিজিবির হাতে আটক হয়েছে 350 জন ব্যক্তি। তবে আটকের চেয়ে ওপারে চলে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। ঝিনাইদহ জেলা শহর থেকে 110 কিলোমিটার দূরে মহেশপুর সীমান্ত। সীমান্তের ওপারে ভারতের নদিয়া জেলার হাঁসখালী ও উত্তর 24 পরগনার বাগদা থানা। 78 কিলোমিটার সীমান্তের 68 কিলোমিটারে রয়েছে কাঁটাতারের বেড়া, আর বাকি 10 কিলোমিটার অরক্ষিত। রয়েছে কেবল ছোট ছোট সীমানা পিলার। ওই অংশ দিয়েই চলে অপরাধীদের নানান কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, দালাল সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে সীমান্তে জড়ো হন। লাখ লাখ টাকার বিনিময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতেই সীমান্ত পার হন তারা। এমনকি রয়েছে রোহিঙ্গা পাচারের অভিযোগও। বর্ডারের মানুষ হিসেবে আমরা যতটুকু জানি, আগে পরে এই মানুষ ধুর হিসেবে, ধুর কি নাম, মানুষের যারা যাতায়াত করে নাকি নাম ধুর, তা ওরা কম বেশি এর আগেও এই বর্ডার অতিক্রম করেছে চুরি করে। বিজিবিকে লুকিয়ে তারা বিজিবি বহুবার ধরিয়েছে তাদের, এবং এখনো তারা চলমান। বিজিবি এখন বর্ডার এলাকা ব্যাপক অভিযান চালাচ্ছে। কোনো অবৈধ লোক বা যাওয়া আসা এগুলোর কোনো ইয়ে নেই, প্রত্যেকটা লোকই ধরছে, যেই যাচ্ছে যাওয়াও ধরছে, আসাও ধরছে। এই যে দত্তনগর ফার্ম, মনে করেন যে 3-4টে ওখানে আড়ত আছে, তারা বাড়ি অরিজিনাল মদ তৈরি করে। তারা হিন্দু, আমাদের মুসলমানের ছেলেরা হাজার হাজার লোক যায়, যেই সেখানে যেই মদ পান করে চলে আসে, কেউ গাড়ি ভাঙে, বিভিন্ন তাংচাং। বর্ডারগঞ্জে কিছু দালাল আছে, এরা কোনো দলদারি না। এরা আমলিগ থাকলেও দালাল, বিএনপি থাকলেও দালাল, এদের কোনো দলদারি লাগে না। যে দালালদের সিন্ডিকেটের মাধ্যমে এই সাহায্য তারা করে থাকে, আমরা চাই তাদের আইনের আওতায় এনে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে এই মাদক পাচার, এইসব সমস্ত কুকর্ম থেকে আমাদের মহেশপুর উপজেলাটা ভালো থাকবে।
এদিকে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিজিবি সদস্যদের উদ্যম এবং তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং সার্বক্ষণিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যাচ্ছেন। তারা দৃঢ়তার সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় যে দায়িত্ব, সেই দায়িত্বকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করছেন বলে আমি মনে করি। মহেশপুরের যাদবপুর, মাঠিলা, সামন্তা, বাঘাডাঙ্গা, পলিয়নপুর, লড়াইঘাটা, খোসালপুর, শ্যামকোট, শ্রীনাথপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় রয়েছে বিজিবির মাত্র 12টি ক্যাম্প। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেখাবো সংবিধানের দোহাই দিয়ে চলা আওয়ামী লীগ সরকারের বড় ধরনের একটি অপকর্মের খবর। সংবাদটি শুনেই আপনার মনে হতে পারে ক্ষমতায় যেতে হেন কোনো অপকর্ম নেই যা করেননি হাসিনা সরকার। সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, অন্য দেশের নাগরিকত্ব আছে এমন কেউ হতে পারবেন না মন্ত্রী, এমনকি এমপিও। কিন্তু সেসব নিয়ম নীতির তোয়াক্কাই করেননি সালমান এফ রহমান সহ অন্তত 24 জন মন্ত্রী এমপি। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বাংলাদেশের বর্তমান সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারেন না। অথচ এই আইন লঙ্ঘন করে প্রায় 2 ডজন নেতা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্য হয়েছিলেন। এমন 24 জনের দ্বৈত নাগরিকত্ব, কারো কারো ক্ষেত্রে রেসিডেন্স কার্ড বা গ্রিন কার্ড থাকার বিষয় সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছিলেন। সাইপ্রাসের নাগরিক হলেও তার বাগানবাড়ি যুক্তরাজ্যে, সেখানে তার 4টি বাড়ি রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের রেসিডেন্স কার্ড স্থায়ীভাবে থাকার অনুমোদন রয়েছে বেলজিয়ামে। সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল যুক্তরাজ্যের নাগরিক। সাবেক 2 প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জুনায়েদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম ধাপে প্রভাবশালী 180 জনের অবৈধ সম্পদ অর্জন, বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান করছে দুদক। সেই অনুসন্ধানে এখন পর্যন্ত 24 জনের দ্বৈত নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড থাকার ব্যাপারে তথ্য পেয়েছে সংস্থাটি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দুদক সূত্র। 24 জনের তালিকায় আরও আছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী। তাদের মধ্যে গত 15 সেপ্টেম্বর মাহবুব আলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এই 4 জন যুক্তরাজ্যের নাগরিক। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড রয়েছে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, আব্দুস সোবহান গোলাপ, মাহফুজুর রহমান ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এদের মধ্যে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক তথ্য প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর এখন কারাগারে। 5 আগস্টের পর অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। কানাডার নাগরিকত্ব রয়েছে এমন 6 জনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সাবেক মন্ত্রী, অন্যরা সাবেক সংসদ সদস্য। এর মধ্যে রয়েছেন আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, শামীম ওসমান, শফিকুল ইসলাম শিমুল, হাবিব হাসান। সুইজারল্যান্ডের নাগরিকত্ব রয়েছে এবং জাপানে থাকার অনুমতি রয়েছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের। টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির জার্মানির নাগরিক এবং ময়মনসিংহ 11 আসনের সাবেক সংসদ সদস্য এম ওয়াহেদ পাপুয়া নিউ গিনির নাগরিকত্ব নিয়েছেন। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন, এমন তথ্য দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা আব্দুস সোবহান গোলাপের পরিবারের যুক্তরাষ্ট্রে একাধিক ফ্ল্যাট, বাড়ি থাকার বিষয়টি অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট তাদের ওয়েবসাইটে গত বছরের জানুয়ারি মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা
বলা হয়েছিল 2014 সালে প্রথম নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন গোলাপ। পরের 5 বছর তিনি নিউ ইয়র্কে একে একে 9টি প্রপার্টি বা সম্পত্তির মালিক হন। এসব সম্পত্তির মূল্য $40 লাখ বেশি, যা ডলারের বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী প্রায় 42 কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 2016 থেকে 21 সালের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাতে 620টি বাড়ি কিনেছেন, যার বাজার মূল্য প্রায় $48 কোটি, প্রায় 5,724 কোটি টাকা। সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের বাড়ি রয়েছে লন্ডনে। তার এক মেয়ে আগে থেকেই লন্ডনে থাকেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান কানাডার নাগরিক। দেশটির টরন্টো শহরে তার বাড়ি রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে। এছাড়া দুবাইয়ের আজমান শহরে তার আরেকটি বাড়ি রয়েছে। কানাডায় বাড়ি, ব্যবসা সহ বিপুল সম্পদ রয়েছে ফেনীর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের। তার মেয়ে কানাডায় থাকেন। যুক্তরাষ্ট্রের বাড়ি রয়েছে মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদের। তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুলের বাড়ি রয়েছে কানাডার টরন্টোর নিকটবর্তী স্কারবরো শহরে। গত বছরের শুরুতে বাড়িটি কেনা হয়। সংসদ সদস্যদের ঘনিষ্ঠ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেছেন, বাড়িটি কিনতে 17 লাখের বেশি কানাডিয়ান ডলার খরচ হয়েছে, বাংলাদেশি টাকায় যা প্রায় 12 কোটি টাকা। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার ছেলের নামে দুবাইয়ে বড় ধরনের বিনিয়োগ থাকার বিষয়টি জানতে পেরেছে দুদক। বিদেশি নাগরিকত্ব নিয়ে যারা দেশে মন্ত্রী, সংসদ সদস্যের মর্যাদা সুবিধা ভোগ করেছেন, তারা আসলে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে মনে করেন দুর্নীতি দমন সংস্থার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, মন্ত্রী, সংসদ সদস্য হিসেবে তাদের শপথ গ্রহণই ছিল অবৈধ। তথ্য গোপন ও প্রতারণা করা ওই সব প্রভাবশালীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন জরুরি। নিউজ ডেস্ক, বাংলা ভিশন। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা এখনো জিম্মি ফ্যাসিস্ট সিন্ডিকেটের 7 প্রতিষ্ঠানের কাছে। পতিত আওয়ামী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ছিল অনিয়ম আর দুর্নীতির আখড়া। আওয়ামী সিন্ডিকেটের যোগ সাজশে পুরো বন্দরেই চলে লুটপাটের রাম রাজত্ব। ফ্যাসিস্টের পতন হলেও গেল 17 বছরের লুটপাটকারী 7 প্রতিষ্ঠান এখনো নিয়ন্ত্রণ করছে পুরো বন্দর। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি পণ্যের 80% পরিবহন হয় এই বন্দর দিয়ে। এ কারণে দেশের অর্থনীতির লাইফলাইনও বলা হয় এই সমুদ্র বন্দরকে। তবে গেল সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয় এই বন্দর। কন্টেইনার ব্যবস্থাপনা থেকে শুরু করে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন কাজ আওয়ামী লীগ সিন্ডিকেটের কবলে পড়ে বন্দরে চলে লুটপাটের মহা উৎসব। পতিত সরকারের লুটপাটকারী হিসেবে চিহ্নিত 7টি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণেই চলে বন্দরের কন্টেইনার ওঠানামার ব্যবসা। তবে ফ্যাসিবাদের পতন হলেও কোনো পরিবর্তন আসেনি বন্দর ব্যবস্থাপনায়। গেল 17 বছরে লুটপাটকারী প্রতিষ্ঠানগুলো এখনও নিয়ন্ত্রণ করছে পুরো বন্দর। তাদের ইশারায় চলছে বন্দরের সামগ্রিক কার্যক্রম। এসব প্রতিষ্ঠানগুলোর কোনোটির মালিক সরাসরি কোনো আওয়ামী লীগ নেতা বা কোনো নেতার পরিবারের সদস্য, আবার কোনোটির মালিক নেতার ঘনিষ্ঠ কোনো ব্যবসায়ী। ওই 7 প্রতিষ্ঠানের একটি সাইপ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, নুরে আলম চৌধুরী ও স্থানীয় এমপি এম এ লতিফের ঘনিষ্ঠজন। বন্দরের 65% কন্টেইনার ওঠানামা হয় সাইপ পাওয়ারটেকের 6টি জেটির মাধ্যমে। এম.এইচ. চৌধুরী লিমিটেড ও বশির আহমেদ অ্যান্ড কোম্পানি লিমিটেড নামে 2টি প্রতিষ্ঠানের মালিকানায় আছেন আওয়ামী লীগ নেতা আজম নাসির উদ্দিন। এভারেস্ট পোর্ট সার্ভিস লিমিটেড নামে আরও একটি প্রতিষ্ঠানের মালিকানায়ও ছিলেন এই নাসির উদ্দিন ও পতিত শেখ হাসিনা সরকারের সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম। নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মালিকানায় A&J ট্রেডার্স। ফজলি সন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে ইকরাম চৌধুরী। এফকিউ খান অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু শরীফ। তাদেরও রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। দরপত্র ছাড়া আবার কখনো নাম কাওয়াস্তে ডাকা দরপত্রের মাধ্যমে কন্টেইনার ব্যবস্থাপনায় সকল কিছু নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের এই সিন্ডিকেটই। এ কারণে ইচ্ছামতো বন্দর ব্যবস্থাপনায় ব্যয় বাড়িয়ে নিজেদের লুটপাটের রাজত্ব চালিয়ে যাচ্ছেন তারা। ফলে বাড়তি ব্যয় যোগ হয় পণ্যের দামের সাথে, যা বহন করতে হয় সাধারণ ক্রেতাদের।
এটাতে আপনার আসলে লুটপাট হয়েছে এখানে, এর শিকার হয়েছেন কিন্তু আমি জনগণ, কারণ ডেলিভারি কস্ট বেড়ে গেছে প্রচুর। যত টাকা এখানে খরচ তারা আয় করছে সবগুলো এফেক্ট করছে জনগণের উপরে, ডেলিভারি চার্জের উপরে। বার্থ অপারেটর আপনার এই এত লম্বা এতগুলো বার্থের জন্য একজন সিঙ্গেল টেন্ডারে কাজ পাইছে। তো এটা তো এমনভাবে তৈরি করা এখানে অন্য কোনো লোক ঢুকতে পারবে না। এটার নাম হচ্ছে টেন্ডার ডকুমেন্ট। আসলে এইখানে কিছু পয়সা খরচ করে এমনভাবে বানাইছে তার এখানে এই স্বার্থ রক্ষা করার জন্য ওই লোকটা ছাড়া যাতে কেউ না আসতে পারে। তবে বন্দরে কারো একক আধিপত্য চান না পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংস্কারের মাধ্যমে একাধিক অপারেটর নিয়োগ করা হলে পরিচালনা ব্যয় কমবে বলে মন্তব্য করেন এই সংগঠনের নেতারা। আমরা এখানে কোনো মনোপলি চাই না, এখানে কোনো ধরনের কোনো একক আধিপত্য চাই না, এখানে চাই একটা সমতার ভিত্তিতে সব স্টেক হোল্ডারদের সম পরিশ্রমের মাধ্যমে সম কার্যক্রমের মাধ্যমে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হোক যাতে বন্দর কার্যক্রম পরিচালনার ব্যয়টা কমে আসবে এবং সাধারণ ভোক্তা এবং দেশ উপকৃত হবে। আমাদের অর্থনীতির জন্য এখন বাংলাদেশের সব ক্ষেত্রেই কিন্তু সংস্কার প্রয়োজন। এই সংস্কারের আওতায় চট্টগ্রাম বন্দরকে আনা প্রয়োজন বলে আমি খুব মনে করি। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ আরিফ বন্দর ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ তার। বলেন, বন্দর ব্যবস্থাপনার কাজে সিন্ডিকেটের বাইরে অন্য কারো প্রবেশের সুযোগ নেই। তিনি মনে করেন ফ্যাসিবাদের দোসরদের নিয়ন্ত্রিত এই সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতামূলক ব্যবস্থা করলে খরচ কমবে। তাদের কাছে আমাদের কাছে জব দিতে ছিল, আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতাম। কিন্তু 111-এর পরে আপনার এই যে এত বছর ধরে এটা এমনভাবে এমন প্রসিডিউর করে সেখানে অন্য কাউকে ঢুকারও সুযোগ নেই, তার মানে এটা মনোপলি হয়ে গেছে। তো এটাকে যদি আমরা প্রতিযোগিতামূলক না করি, আমরা যদি এটাকে চিন্তা করতে হবে, কারণ আপনার শুধু এখন আপনি এখানে 6টা বার্থ বা 12টা বার্থ যেটির ভিতরে 16টা বার্থ আছে এটা নিয়ে চিন্তা করলে হবে না। এদিকে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা বন্দর পরিদর্শনে গেলে পাহাড়সম অভিযোগ পান সিন্ডিকেটের জাতাকলে নির্যাতিত ব্যবসায়ী সহ বন্দরের সংশ্লিষ্টদের কাছ থেকে। এ সময় সাংবাদিকদের কাছে স্বীকার করেন বন্দরে নানা অনিয়মের কথা। সেই সাথে সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র ঘোষণারও আশ্বাস দেন তিনি। এখানে অনেক অনিয়ম হয়েছে, সেগুলো বলতে গেলে এখন সারাদিন লাগবে। অনেক লাইসেন্স দেওয়া আছে কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং। লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবে। এই সবই কিন্তু আমাদের নজরে আছে। উইল ডু ইট, ট্রাই টু ক্লিন ইট। পোর্টকে আমাদের একটা হচ্ছে জঞ্জাল মুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এটাকে আরও যাতে কুইক রেসপন্স করতে পারে সেটা যেন হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের ফলে স্বচ্ছতা আনার সুযোগ তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দরকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে ঠিকাদারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঘুষ আর দালালে একাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরভূমি অফিস। টাকা ছাড়া যেন সেবা পাওয়া কল্পনা মাত্র। একটা স্বাক্ষরের দাম কমপক্ষে 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। কর্তা ব্যক্তিদের আশ্বাসের বাস্তবায়ন দেখতে চান ভুক্তভোগীরা। ঘুষ ছাড়া মেলে না কোনো সেবা। নামজারি চেক দাখিল সহ যে কোনো ভূমি সেবা পেতে গুনতে হয় ঘুষের টাকা। আর টাকা দিলে তদন্ত ছাড়াই স্বল্প সময় মেলে সবকিছু। ভূমি সেবা সহজ করতে অনলাইন মাধ্যম করা হলেও শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন বা স্বাক্ষরের জন্যই তৈরি হয় কৃত্রিম ভোগান্তি। টাকা ছাড়া সেই ভোগান্তি থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই। আর এই স্বাক্ষর পেতে জমি মালিকদের গুনতে হয় কমপক্ষে 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। অনেকটা প্রকাশ্যে চলে এই ঘুষের লেনদেন, আবার অনেক সময় দালালদের মাধ্যমে হয় কর্মকর্তাদের ঘুষের লেনদেন। তবে সেই ঘুষ দিয়েও প্রতারণার শিকার হতে হয় ভুক্তভোগী সেবাগ্রহীতাদের। তাদের অভিযোগ, সেবা পেতে ভূমি অফিসে গেলে দালালদের ফাঁদে পড়তে হয় তাদের। কাজ ভেতে দিতে হয় নির্ধারিত পরিমাণ ঘুষের টাকা। অনেক সময় সেই টাকা দিয়েও প্রতারিত হতে হয় গ্রাহকদের। এমন চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরভূমি অফিসের। সরেজমিনে গিয়েও এমন চিত্র ধরা পড়ে বাংলাভিশনের ক্যামেরায়। এতদিন অনিয়মের নানা অভিযোগ আসায় তা খতিয়ে দেখতে বাংলাভিশনের টিম ভূমি অফিস এলাকায় যেতে ভুক্তভোগীরা এগিয়ে আসে। তাদের একজন সুবর্ণা আক্তার। তিনি অভিযোগ করেন তড়িৎ সেবা পেতে 2 লাখ টাকা দিলেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত সেবা। তার দাবি, প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ পেয়ে পৈতৃক সম্পদের নামজারি আটকে দেন নায়েব। এখানে কে কেমন সেবা পায় আই হ্যাভ নো আইডিয়া।
আচ্ছা, বাট আমি সেবাটা দুর্নীতির মধ্যে পাইছি। আমাকে খারিজ দেওয়া হয়েছে, আবার আমার খারিজ কাটা হয়েছে। এই যে খারিজটা করছি আপনারা দেখতে পারবেন, এই যে 15.5%। এই নায়েব স্যার করাই দিছে, উনি করাই দিছে, এবং এসিলেন্ট অফিসার এসিলেন্ট তরিকুল ইসলাম করে দিছে। আনোয়ার কাউন্সিলর ছিল। তার শক্তি বলে এই অফিস থেকে আমি কখনো খারিজ দিতে পারি নাই 16 বছরে, এবং যেই দুইবার নিয়েছি দুবারই কেটে ফেলছে উইদাউট মিসকেস। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনারা নথিটা বের করেন এসিলেন্ট অফিস থেকে এবং এখান থেকে নেন। এখানে সর্বপ্রথম সাইন দিয়েছে রোকেয়া ম্যাডাম, যেটার অথরিটি ওনার নাই। 17 দিনে কোথাও ইতিহাসে শুনছেন আপনারা মামলা হয় আবার রায় হয়? এটা 9 তারিখে করছে, এখন আবার 17 তারিখে রায় পাই, 28 তারিখে রায় পাইছে। এদিকে গত 2 বছর ধরে বিপুল চন্দ্র নামে এক সহকারী নায়েব থাকা সত্ত্বেও আরেকজন ভূমি সহকারী কর্মকর্তাও কাজ করছেন। তার নাম রোকেয়া আক্তার। গত 1 বছর ধরে তিনিও কাজ করছেন একই পদে, তবে বেতন নিচ্ছেন অন্য কার্যালয় থেকে। অভিযোগ আছে এই 2 কর্মকর্তাই সেবার নামে ঘুষের মহোৎসব করে আসছেন তারাবো ভূমি অফিসে। এমন অভিযোগ আরেক ভুক্তভোগী গাজী মোহাম্মদের। তার অভিযোগ অবশ্য পিলে চমকে দেওয়ার মতো। এই 2 কর্মকর্তা তাদের ঘুষের লেনদেনে রীতিমতো দালালদের হাট বসিয়েছেন। আলী, হারুন, লিটন ও হেলাল নামের 4 ওমেদের মাধ্যমেই চলে তাদের ঘুষের লেনদেন। তাদের দৌড়াতে কেউ সরাসরি ভূমি অফিসে আসতেও পারেন না। আপনারা ধরছেন তো স্বীকার করেন না, টাকা পয়সা ছাড়া নাকি? আর এই দালালগুলি ফালতেছে, এগুলি তো পাবলিকের ক্ষতি করতেছে। ওরা কাজ করতে পারে না, ওদের কাছ থেকে কাজটা নিয়ে যায়, এরা নিয়ে কাজ করে দিয়ে এমনি সারাইতে পারে আর কি। ওরা তো 8-9 টাকা করে নেয় একটা খালিতে। আমি যেখানে বসছি ওটা হচ্ছে লিটন, আমি যেখানে ভিতরে বসছিলাম, অনুমতি দিচ্ছে কি? কার অনুমতিতে কাজ করতেছে এখানে দালালি করতেছে? তবে এসব অভিযোগ একেবারেই অস্বীকার করেন অভিযুক্ত সেই 2 কর্মকর্তা। মানে এটা তো আসলে সত্য মিথ্যা যাচাইয়ের কোনো উপায় নাই। আমার মনে হয় আমার সেবা গ্রহীতাদের কাছে আপনি ভালো জানতে পারবেন। বললে কি ওরা তো ডকুমেন্টস লাগবে। আমরা নারায়ণগঞ্জে টোটাল 8 জন হচ্ছে আমরা নিয়োগ পেয়ে আসছি। তো স্যার ডিসি স্যার নিজ দায়িত্বে যে যাকে যেখানে পাঠানোর প্রয়োজন মনে করছে ওখানে পাঠাইছে। এই সংক্রান্ত তথ্য আরো ভালোভাবে ডিসি স্যার দিতে পারবে। এই বিষয়ে আমি অবগত না, কারণ আমি নেই না এটা আমি বলতে পারি। ওই যে ম্যাডাম এখন অভিযোগ দিল ওনার কাগজপত্র সম্পর্কে আমি তো অবগত নই। আমি একটু জেনে আপনাদের তাহলে বলবো। আমরা চেষ্টা করি পাবলিক যাতে আগের থেকে অনেক সুন্দরভাবে অতি সহজে নিয়মমাফিকভাবে তারা কাজ পায়। তবে তাদের বড় কর্তা আরও এক কাঠি ওপরে। নাকের ডগায় এত অনিয়ম চললেও তিনি বলছেন ভিন্ন কথা। উনি দালাল ধরে কাজ করছে, আমাদের সাথে ওনাদের কোনো লেনদেনই হয়নি। বাতিলের জন্য আমি আবেদন করছি যে স্যার এই অবস্থা, স্যার এইটা বুঝা স্যার এইটা নামঞ্জুর করছে, নামঞ্জুর তো করছে স্যারে একটা মঞ্জুর করতেও পারে, স্যারে নামঞ্জুরও করছে। এখানে আছে কিছু দালাল, তবে ওনাদের আমরা বয়কট করার চেষ্টা করতেছি, যেমন ওনারা যেন না আসতে পারে। আর ভুক্তভোগী ও সেবাগ্রহীতাদের দাবি, তারাবোর এই ভূমি কার্যালয়টি দিনে দিনে দুর্নীতির আখড়ায় পরিণত হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে আরও বাড়ছে ভোগান্তি। নিয়মই পরিণত হচ্ছে ঘুষের লেনদেন। যদি আমি টাকাটা দিয়ে দিলে আমার নামে এটা করে দিবে, যদি আমি টাকা না দিয়ে দিলে আমার নামে এটা দিবে না। আমাকে বারবার বের করে দিছে, কোনো পাত্তাই দেয় না আমাকে। বাইরে আসে, সিসি ক্যামেরা আছে, বাইরে আসে, একটা হোটেল আছে, হোটেলে নিয়ে বললো কীভাবে বলে, বললাম যে আমার জমি আছে তো বোঝায় 57 80-81 বিদেশি। তখন বললো যে কথা বলেন আমার সাথে। আমি না অবশ্যই যাই, অবশ্যই লোকের সাথে কথা বলি, অবশ্যই এটা আমি অবশ্যই বাইরে অবশ্যই কেমন আপনি আমার সাথে কথা বললাম, আমি না এবার কি আমি যা কমু এটি আমরা কিছু আসা লাগবো না। এর আগেও 2-3 টাকা আমার করে দিচ্ছে, তারপর বিষয় হয়েছিল, তখন বললাম যে কত লাগবো, খালি আছে কিনা, সম্পূর্ণ সব কিছু বলে দেবো, খালি থাকুক আর না থাকুক, এটা আপনি খারিজ পাইছেন না, এই যে আমরা একটা পড়াশোনা খারিজ দেবো। আমি বললাম যে হ্যাঁ বললাম কত লাগবো, 2,20,000 টাকা দিবেন। ভূমি অফিসে জনসাধারণের সেবা পেতে সরকার নির্ধারিত ফি রসিদ ছাড়া লেনদেন অবৈধ বলছেন উপজেলা সহকারী ভূমি কমিশনার। পাশাপাশি দালাল প্রতিরোধ ও ঘুষ লেনদেনের প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। দালালের বিষয়ে যদি কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনারা জানেন আমরা আমি এখানে মোটামুটি অল্প কিছুদিন হলো এসেছি। এর মধ্যে জেলা প্রশাসক স্যারের সাথে আমাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে ইউনো স্যারের সাথে। জেলা প্রশাসক স্যারের যে নির্দেশনা সেটা আমার যে ভূমি অফিস সবগুলো দালাল মুক্ত হবে এবং সেই মর্মে আমরা কাজ করে যাচ্ছি। যদি দালাল বিষয়ে কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করব আইন অনুযায়ী। ঘুষ ও দালাল প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব মডেল মসজিদের আড়ালে দুর্নীতির মহাযজ্ঞের খবর দিয়ে। নামমাত্র কাজ করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অবাক করা বিষয় হলো, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেই
মডেল মসজিদ বানান আওয়ামী লীগের সাবেক এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। উদ্বোধনের 2 বছরও হয়নি, তাতেই খসে পড়ছে পলেস্তরা। দেয়ালের বিভিন্ন স্থান থেকে ভেঙে পড়ছে টাইলস। নেই বিদ্যুৎ সংযোগ, কাজ করছে না সোলারও। নির্মাণ হয়নি নিরাপত্তা বেষ্টনী, অথচ টাকা উত্তোলন করে লাপাত্তা ঠিকাদার। এমন নানাবিধ সমস্যার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে খাগড়াছড়ি সদর উপজেলার জিয়ানগরে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র। ঠিক একই চিত্র ওই সময় উদ্বোধন হওয়া মানিকছড়ি ও পানছড়ি মডেল মসজিদেরও। অনেক জায়গায় বর্ষাকালে পানি পড়ে, পাশাপাশি এই যে এসিগুলো চালু হয় নাই, তারপরে আমাদের যে কার্পেট বিভিন্ন মসজিদের যা কিছু লাগে এখনো কোনোটাই দেওয়া হয়নি। সোলার আছে কিন্তু সোলার চালু করা যায় না। পুরা মাঠে পুরা মসজিদ দিয়ে পানি বাঁচতেছে। তারপরে মসজিদের যে গ্রিলগুলো এগুলো হচ্ছে লোহার হওয়ার কথা ছিল, এগুলো সিমেন্টের দিছে, যার কারণে ওই সাইডে ভেঙে পড়ে গেছে। ইমামের অভিযোগ, সমস্যাগুলো ইসলামিক ফাউন্ডেশনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমাদের মসজিদে এখনো বিদ্যুৎ লাইন ক্লিয়ার হয় নাই, উজুখানার মধ্যে পানি পড়ে এবং মসজিদের সামনে যে আমাদের সায় দরজা রয়েছে, দরজার দিক থেকে মসজিদে বৃষ্টি পড়লে মসজিদের দিকে স্লো হওয়ার কারণে এদিকে পানিগুলো মসজিদের ভিতরে চলে আসে, বাইরে যায় না। টাইলস লাগানো হয়েছে, টাইলসগুলো জোরে পড়ে যাচ্ছে। মাননীয় সভাপতি মহোদয়ের কাছে এবং ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে 39টা সমস্যা আমরা লিখে দিয়েছি। মাটিরাঙ্গা উপজেলায় নির্মিত মডেল মসজিদের অবস্থা আরও ভয়াবহ। নিম্নমানের তার ব্যবহারে সৃষ্ট শর্ট সার্কিটের কারণে ঘটা অগ্নিকাণ্ডে পুড়েছে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি। ফলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে হয়ে পড়েছে পুরোপুরি ব্যবহার অনুপযোগী। 1 নম্বর সমস্যা হলো 37 জায়গা দিয়ে পানি পড়ে, তৃতীয় তলা দিয়ে গম্বুজ সবটা দিয়ে পানি পড়ে, বাথরুমে পানি পড়ে, কিচেন রুমে পানি পড়ে। কিচেন রুমের অবস্থা খুব খারাপ, বাথরুমের অবস্থাও খুবই খারাপ। আর সামনে গ্রিল নাই, গ্রিল না থাকার কারণে কুকুর ঢুকে প্রতিদিন, মসজিদে এসে 8-10টা কুকুর প্রতিদিনই ঢুকে। তাছাড়া প্রত্যেকটা সুইচ নষ্ট, প্রত্যেকটা সুইচ দেখা যাচ্ছে যে বাইরে দিছে, আর সেটা দিয়ে পানি পড়ে। পানি পড়ার কারণে প্রত্যেকটা সুইচ আর্থিং হয়ে গেছে। দীঘিনালা উপজেলায় নির্মিত মসজিদটির ঘটনা আরও নাটকীয়। বোরহান উদ্দিন নামে জনৈক ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য 43% জমি দান করার পর অনুমোদন দেয় ধর্ম মন্ত্রণালয়, কিন্তু স্থানীয় সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রভাবে তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করে হিন্দু সম্প্রদায়ের একাধিক পরিবারকে উচ্ছেদ করে দখল করা জমিতে মসজিদ নির্মাণ শুরু করেন কুজেন্দ্র। অথচ সেই জায়গার আশপাশে নেই মুসলমানদের বসবাস। ওই এলাকার সবাই হিন্দু ও উপজাতি সম্প্রদায়ের। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। মসজিদটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি মুসলমানদের। আমাদেরকে ওইখান থেকে বিতাড়িত করছেন, এখন পুনরায় আমাদের পুষ্করণী জবরদখল করবেন, আমাদের পার্শ্ববর্তী আর একটা রাস্তার বাড়ি এগুলো ভেঙবেন। আমাদের বাড়ি আগে এখানে ছিল, তারপর এখান থেকে আবার দৌড়াইছে। আওয়ামী লীগের নেতা এই কুজেন্দ্র এবং কাশেম টাসেম মিলে তারা এই জায়গার টাকাটা আত্মসাৎ করার জন্য এইখানে আইসা এই হিন্দু সম্প্রদায়ের জায়গাটা দখল করছে, মডেল মসজিদ নির্মাণ করছে। যে মসজিদ এখানে প্রয়োজন নাই, হিন্দুরা জায়গার টাকাই পায় নাই, আর দখলসত্ত্ব জায়গায় নামাজ পড়লে কি নামাজ হয়? আলেমরা বলছেন অন্যের জমি দখল করে মসজিদ নির্মাণ করা শরীয়ত সমর্থন করে না। যেহেতু সরকারি একটা মেগা প্রকল্প, সেহেতু আর একটু ভেবেচিন্তে কাজটা করলে এলাকা উপকৃত হবে বলে আমরা মনে করি। এখানে হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই আপত্তি করছে, ওনাদের জায়গা আছে, এটাও একটু সমাধান হওয়া দরকার। একটা মসজিদ করতে হলে অন্য কারো সম্পত্তিতে বা জায়গাতে এরকম মসজিদ করাটা শরীয়ত সমর্থন করা। অপরদিকে নামমাত্র কাজ শেষে অতিরিক্ত টাকা উত্তোলন করে গত জুন মাস থেকে উধাও ঠিকাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, গণপূর্ত বিভাগের কাছে মডেল মসজিদের নির্মাণ বন্ধ থাকার কারণ জানতে চেয়েছেন তিনি। গত 1 মাস আগে গণপূর্ত বিভাগ থেকে প্রকৌশলী মহোদয় এসেছেন, উনি ভিজিট করেছেন কাজ কেন বন্ধ উনি এটা দেখেছেন, এবং আমরা অনুরোধ করেছি যে এভাবে দীর্ঘমেয়াদী কাজ বন্ধ রাখার সুযোগ নেই, বিশেষ করে স্থানীয় চাহিদা মোতাবেক কাজ বন্ধ রয়েছে কেন, স্থানীয় জনগণ এর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খাগড়াছড়ি জেলা ঠিকাদার সমিতির সভাপতির অভিযোগের তীর সাবেক সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা ও তার পছন্দের ঠিকাদারদের দিকে। ঠিকাদারি কাজগুলো তারা সকল অফিসগুলো কন্ট্রোল করছে, কাজ না করেও তারা বিল্ডিং গেছে, এরকম প্রমাণ আমাদের কাছে আসে। এবং
এগুলা অন্য কোনো ঠিকাদারকে তারা কাজ করতে দেয় নাই, সাধারণ ঠিকাদার বা অন্য কোনো দলের ঠিকাদারকে সেখানে তারা অংশগ্রহণ করতে দেয় নাই, বিভিন্ন অফিসে পর্যন্ত ঢুকতে দেয় নাই। মন্দির মসজিদ তাদের এই দুর্নীতি থেকে রক্ষা পায়নি। মডেল মসজিদগুলো পর্যন্ত আজকে দেখেন বিদেশি সংস্থার টাকা, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখান থেকে পর্যন্ত তারা লুটপাট করে খেয়েছে। এদিকে মসজিদ বুঝে না পাওয়ার অভিযোগ ইসলামিক ফাউন্ডেশনের। 10টি মডেল মসজিদ নির্মিত হওয়ার লক্ষ্যমাত্রা, তার মধ্যে 4টি মডেল মসজিদের কাজ শেষ হয়েছে এবং উদ্বোধন হয়েছে। এই মসজিদগুলোতে নামাজও চালু আছে, ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ করা আছে। কিন্তু এই 4টি মডেল মসজিদ ভবন পরিচালনা কমিটির নিকট বুঝে দেওয়ার নির্দেশনা থাকলেও এখনো বুঝে দেওয়া হচ্ছে না। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে টানা 9 দিন যোগাযোগ করা হলেও খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী নানা অজুহাতে কথা বলতে রাজি হননি। খাগড়াছড়িতে 10টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম হাতে নেয় গেল সরকার। প্রত্যেক মসজিদের ব্যয় ধরা হয় প্রায় 13 থেকে 14 কোটি টাকা। সেখান থেকেও লুটপাট করার অভিযোগ আওয়ামী লীগের সাবেক এমপি কুজেন্দ্র লালের বিরুদ্ধে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আজ এই পর্যন্তই। এর পরের পর্বে দেখা হবে আরও কোনো অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।